আমার স্বামী হঠাৎ করেই মারা গেছে, কিন্তু আমার চেয়েও বেশি কান্নাকাটি করতেছে আমার ছোট বোন। কারণটা জানলে আপনি অবাক হবেন। যেদিন আমার স্বামীকে কবর দেওয়া হলো সেদিন ঢাকার আকাশটা অস্বাভাবিক রকমের ভারী ছিল। সকাল থেকেই মেঘ জমেছিল, আর জানাজার পর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছিল। এমন বৃষ্টি যে কাউকে কোথাও আশ্রয় নেওয়ার সুযোগটুকুও দেয়নি। সবাই সেদিন প্রচন্ড ভাবে ভিজে গিয়েছিল। আমি তো আর কবরস্থানের ভেতরে থাকতে পারিনি, আমি বাইরে দাঁড়িয়েছিলাম একদম নিশ্চুপ ভাবে, এক হাতে কালো ছাতা, আরেক হাতে নিজের ভাঙা মনটাকে একটু শক্ত করার চেষ্টা। সব মিলিয়ে প্রায় 15 বছরের সংসার আমাদের। সবাই জানতো আমরা খুব ভালো দম্পতি। আমার নাম নাদিয়া আর আমার স্বামীর নাম ফয়সাল। আমার স্বামী একটি বেসরকারি কোম্পানিতে উচ্চ পদে চাকরি করত, আর আমি একজন ফিন্যান্স ম্যানেজার। ঢাকায় আমাদের নিজেদের ফ্ল্যাট। সব মিলিয়ে আমাদের জীবনটা ছিল খুবই আকর্ষণীয়। আমার স্বামীর বয়স ছিল 42 বছর। কক্সবাজারের একটা ট্রেনিং প্রোগ্রামে গিয়ে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। অন্তত সবাই আমাকে এটাই বলেছিল। আমার পাশেই দাঁড়িয়ে আছে মিথিলা, হাউমাউ করে কান্না করছিল বললে ভুলই হবে, এটা ছিল চিৎকার। সে পারছিল না কবরের উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়তে। সে চিৎকার করে বারবার একটা কথাই বলছিল, ফয়সাল ভাই, আপনি আমাকে ছেড়ে কোথায় চলে গেলেন? আশেপাশের লোকজন সবাই হা করে তাকিয়ে দেখছিল আর ফিসফিস করে কথা বলছিল, বউ রেখে শালিরা তো কান্না কিসের, কাহিনী কি? আমার মা শাহিদা বেগম তখন কান্না করতে করতে বলছিল, ও খুব নরম মনের মেয়ে, ওর বড় বোনকে ও খুব ভালোবাসে। বড় বোনের আজকে এই কঠিন সময়ে সে খুব ভেঙে পড়েছে, আর তাই সে এরকম করছে। ওর কান্নাটা সহানুভূতি। আমি তখনো পর্যন্ত কিছুই বলিনি। আমার মাথার ভেতরে অদ্ভুত একটা খটকা কাজ করছিল। যদি সত্যি আমার স্বামী শুধুমাত্র অফিসের কাজে কক্সবাজারে গিয়ে থাকে, তাহলে তার ব্যাগের ভেতরে ভেজা তোয়ালে, ভেজা টি শার্ট, গামছা, প্যান্ট আর জুতোর ভেতরে এত বালি এলো কোথা থেকে? আমার পরিবারে আমি ছিলাম বরাবরই একটা দায়িত্বশীল মেয়ে। বাবা অবসরে আসার পরে সংসারের বড় বড় দায় দায়িত্বগুলো আমি পালন করতাম। মা অসুস্থ হলে হাসপাতালের বিল, ছোট ভাইয়ের পড়াশোনার খরচ, সব জায়গাতে আমি ছিলাম তাদের একমাত্র ভরসা। আর আমার ছোট বোন মিথিলা ছিল অবুঝ মেয়ে। ছোটবেলা থেকে আঁকাআঁকি, গান, আড্ডা, বন্ধুদের সাথে ঘোরাফেরা, এসব কিছু ঘিরেই ছিল তার দুনিয়া। পড়াশোনায় মিথিলার মন ছিল না কখনোই। 20 বছর বয়সে হঠাৎ করেই সে গর্ভবতী হয়ে পড়ে, আর সেটা অবিবাহিত অবস্থায়। ছেলের বাবার নাম কেউই জানে না, অথবা জানলেও কেউ মুখ খোলে না। পরিবারের সবাই একটা কথাই বলেছিল, দোষ করলে মেয়েটা করছে, বাচ্চাটা তো কোনো দোষ করে নাই। এরপর আর কি, ওর একটা ছেলে বাবু হয়, আর ছেলের নাম রাখা হয় রায়ান। রায়ানের জন্মের সমস্ত খরচ আমিই দিয়েছিলাম, হাসপাতালের বিল, ডাক্তারের খরচ, সবকিছু। তারপর ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি, বই খাতা, কোচিং, যাবতীয় কিছু, এমনকি জামা কাপড়, খাওয়া দাওয়া, সবকিছু আমিই দেখতাম। মিথিলা যে মিরপুরের বাসাটায় ভাড়া থাকতো, সেই বাসার ভাড়াটাও আমিই দিতাম। এই সবকিছুতেই আমার স্বামী আমাকে উৎসাহ দিত। সে আমাকে সবসময় বলতো, তোমার বোন একা একটা মেয়ে, আহারে বেচারি, তুমি যদি এই অসহায় মেয়েটার পাশে না থাকো তাহলে কে থাকবে বলো? আর রায়ান তো আমাদেরই ছেলে। আমার স্বামী তো রায়ানকে প্রচন্ড ভালোবাসতো। স্কুলে নিয়ে যেত, আনতো, ক্রিকেট খেলতে যেত একসাথে, মাঝে মধ্যে তো আইসক্রিমও কিনে দিত। অনেক সময় বলতো, আল্লাহ আমাদেরকে সন্তান দেননি তো কি হয়েছে, রায়ানই আমাদের সন্তান। আমি তখন ভাবতাম, আমার স্বামী কত ভালো মানুষ, ফেরেশতাও তার কাছে হার মানে। সব ভেঙে গেল জানাজার 3 দিন পরে। ড্রয়িং রুমে ঘড়িটার শব্দ অস্বাভাবিকভাবে জোরে জোরে বাজছিল, টিক 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 টিক, যেন সময়টা কাউকেই অপেক্ষা করতে দিচ্ছিল না। আমরা সবাই সোফায় বসেছিলাম, আমি, বাবা, মা আর মিথিলা, আর আমাদের সামনে আইনজীবী। দেয়ালে আমার স্বামীর ছবিটা ঝুলছিল, আর এদিকে আইনজীবী কাগজে চোখ রেখে পড়ছিলেন, ফয়সাল রহমানের নামে 5 কোটি টাকার একটা জীবন বীমা রয়েছে। আমার বুকটা অজান্তে একটু হালকা হয়ে গেল। 5 কোটি টাকা, অথচ আমিই জানতাম না। যাক বাবা, ভালোই হলো, জীবনের শেষ সময়টাতে অন্তত আমাকে চিন্তা করতে হবে না। কিন্তু আইনজীবী হঠাৎ করে আবার বলে উঠলেন, 2 বছর আগেই এই জীবন বীমার মালিকানা পরিবর্তন করা হয়েছে। ঘরের বাতাসটা হঠাৎ করেই ভারী হয়ে গেল। মনে হলো কেউ জানালাটা বন্ধ করে দিয়েছে। এই অর্থ সম্পূর্ণভাবে একটা ট্রাস্টে যাবে, ফয়সাল রহমানের বায়োলজিক্যাল পুত্র রায়ান রহমানের কাছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড কেউ নিঃশ্বাস নিল না। আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালাম রায়ানের দিকে। 6 বছরের একটা বাচ্চা ছেলে আমার বোনের কোলে বসে আছে, কিছুই বোঝে না, কিছুই জানে না। তারপর আবার তাকালাম দেয়ালের ছবির দিকে। একই ঠোঁট, একই কপালের ভাঁজ, একই চেহারা। সত্যটা তখন এক নিমিষেই পরিষ্কার হয়ে গেল। আমি অন্ধ ছিলাম না, আমি তো শুধুমাত্র বিশ্বাস করেছিলাম রায়ান ফয়সালের ছেলে। আমার কপাল থেকে টপ টপ করে ঘাম বেয়ে পড়ছে। মিথিলা তখন হাউমাউ করে কান্না করে উঠল। বাবা মাথা নিচু করে রাখলেন আর বললেন, রায়ান জন্মের পরে তোর স্বামী বলেছিল তোকে যেন কিছুই না বলা হয়। মা চোখ মুছতে মুছতে যোগ করলেন, তোর তো সন্তান হয় না, আর কোনোদিনও হবেও না। তোর স্বামী বাবা হতে চেয়েছিল, আর আমরা তোর সংসারটা ভাঙতে চাইনি রে মা। আমার মাথার ভেতরে কে যেন সুইচ বন্ধ করে দিল। তাহলে 6 বছর ধরে আমি কি করলাম? নিজের টাকায় কেনই বা ওদের সংসার চালালাম? আমার চিকিৎসা, আমার অপারেশন, সবকিছু বাদ দিয়ে আমি শুধু তাদেরকে নিয়েই ভেবে গেছি জীবনভর। মিথিলা তখন বলতে লাগলো, ফয়সাল শুধু আমাকেই ভালোবাসতো, কক্সবাজারে ও আমার সাথেই ছিল। আপু, তোমাকেও ডিভোর্স দিতে চেয়েছিল। ধীরে ধীরে
থলির বিড়াল বেরিয়ে আসতে লাগলো। আমার স্বামী, আমার বোন, আমার বাবা মা, নাটক একটাই, আর আমি ছিলাম সেই নাটকের একমাত্র দর্শক, যার টিকিটের দাম ছিল নিজের জীবন। মিথিলা এবার সোজা হয়ে বসে কঠিন সুরে বলল, বিমার সম্পূর্ণ টাকাটা আমার ছেলের। তুমি তো সবই পেয়েছো, বাড়ি, গাড়ি, জায়গা, জমি, সব। আমার ছেলে ওইটুকু না পেলে আর কি বা পাবে? আর কি বা আছে তার ভবিষ্যৎ? বাবা মার দিকে তাকালাম, তারা চুপ করে বসে আছে, কেউ কিচ্ছু বলছে না। আমি হাসলাম, হাসিটা ক্লান্ত, ভাঙা, কিন্তু পরিষ্কার। আমি তখন বললাম, বিমার টাকাটা ওর। ফোনটা হাতে তুলে নিলাম। যে সমস্ত সম্পদ আমার নামে, তা অন্য কারো ভোগ করার দিন আজকের পর থেকে শেষ। মিরপুরে মিথিলার বাসাওয়ালাকে ফোন দিলাম, হ্যালো আঙ্কেল, ফ্ল্যাটের চাবিটা চেঞ্জ করে নিন। আজকের পর থেকে মিথিলা আর ওই ফ্ল্যাটে থাকবে না। এবার মা বাবার দিকে তাকিয়ে শান্তভাবে বললাম, গ্রামের বাড়িটা বিক্রি করে দিব, ওই বাড়িটাও আমার নামে। আমার আর ওই বাড়িটার দরকার নেই। মা কাঁদতে কাঁদতে বললেন, বাড়িটা বিক্রি করে দিবি কেন? আমরা কোথায় থাকবো? আর তুইও তো একা হয়ে যাবি। আমি শান্ত গলায় বললাম, বিশ্বাসঘাতকদের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক অনেক সহজ। আমি দরজাটা খুলে দিলাম। আমার বাসায় অপরিচিত কারোরই থাকার সুযোগ নেই। প্লিজ আপনারা আসতে পারেন। মা কান্নাকাটি করছে, বাবা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। মিথিলার চোখ দুটো লাল হয়ে গেছে। রায়ানকে আঁকড়ে ধরে সোফার মধ্যে বসে আছে, কিন্তু আমার কারো জন্যই মায়া হচ্ছে না। আমি এবার কঠিন সুরে সবাইকে বের হয়ে যেতে বললাম। মিথিলা উঠে দাঁড়িয়ে বলল, যাওয়ার আগে আমার কিছু বলার আছে। মিথিলা যখন কথা বলতে শুরু করলো, তখন ঘরটা অদ্ভুত রকমের চুপ। বিকেলের আলোটা ধীরে ধীরে মলিন হচ্ছে। আমার ড্রয়িং রুমটাতে, যেখানে আমরা খুব হাসাহাসি করতাম, আনন্দ করতাম, সেইখানটা যেন আজকে আদালতের কাঠগড়া। আপু, আমি তোমাকে ধোকা দিতে চাইনি। মিথিলা একবার আমার চোখের দিকে চোখ রাখার সাহস পাচ্ছিল না। সে নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলছে। তার কণ্ঠটা ভারী, কান্না করছে, কিন্তু সেই কান্নার ভেতরে কোথাও যেন একটা হিসাব লুকিয়ে আছে। আমি চুপচাপ সব কিছু দেখছিলাম, কিন্তু কিছুই বললাম না। চুপ থাকাটা আমি শিখে গিয়েছিলাম। চুপ থাকলে মানুষ বেশি কথা বলে। মিথিলা ধীরে ধীরে বলতে লাগলো, সবকিছুই শুরু হয়েছিল তোমার অপারেশনের সময়। এই কথাটা শোনার পরে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। তুমি যখন হাসপাতালে ছিলে, তখন আমি আর মা সারাক্ষণ তোমার পাশে ছিলাম। ফয়সাল একা বাসায় যাতায়াত করতো। একদিন হঠাৎ করে সে বলে উঠল,